Assalamu alaikum. Welcome to the ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505, নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স, লেকচার নম্বর 11, টাইটেল অফ দ্য লেকচার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 9, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, লার্নিং আউটকাম, শিক্ষণ ফল। আজকে এই লেকচার থেকে আমরা যা শিখতে পারবো, কার্যকরী মূলধন সম্পর্কে ধারণা পাবো, কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে পারবো, কার্যকরী মূলধনের নির্ধারকসমূহ সম্পর্কে ধারণা পাবো, কার্যকরী মূলধনের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো, মোট চলতি মূলধন ও নিট চলতি মূলধনের পার্থক্য নির্ণয় করব, কার্যকরী মূলধন চক্র সম্পর্কে ধারণা নিব, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং এর গুরুত্ব ও নীতিমালা সম্পর্কে আলোচনা করব, কাম্য চলতি মূলধন সম্পর্কে ধারণা লাভ করব, কিছু ব্যবহারিক সমস্যা ও সমাধান করব। এবার আসি আমরা আলোচনায়। কার্যকরী মূলধনের সংজ্ঞা। কারবারের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে মূলধন প্রয়োজন তাকে চলতি বা কার্যকরী মূলধন বলে। অর্থাৎ কার্যকরী মূলধন বলতে বিনিয়োগের সেই অংশকে বোঝায় যা ব্যবসায় দৈনন্দিন কার্যাবলী পরিচালনায় প্রয়োগ করা হয়। কার্যকরী মূলধন প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে একে পরিবর্তনশীল মূলধনও বলা হয়। যে কোনো কারবার প্রতিষ্ঠানকে সবসময় তার লেনদেন প্রয়োজনের জন্য মেটানোর জন্য কিছু পরিমাণ নগদ অর্থ ক্রেতার চাহিদা পূরণের জন্য বা উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য কিছু পরিমাণ মজুত মাল ও ধারে বিক্রয়ের মাধ্যমে কিছু পরিমাণ পাওনাদার এবং ব্যয় বা খরচসমূহ দেরিতে প্রদানের মাধ্যমে চলতি দায় সৃষ্টি হয়। তাই দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন চলতি সম্পত্তি ও চলতি দায় থেকে সৃষ্টি হয়। তাহলে আমরা কার্যকরী মূলধন বলতে আমরা ব্যবসায় যে মূলধনটা ব্যবসা পরিচালনায় যেটা ব্যবহার হয়, আর ব্যবসা পরিচালনায় চলতি মূলধন সবসময় পরিবর্তন হয়। এই পরিবর্তনটা কিছু লেনদেন হয়, সেই লেনদেনের ফলে এটা হয়। কিছু লেনদেনের মধ্যে মজুদ, ধারে বিক্রয়, আবার কিছু খরচ আছে, সেই খরচগুলো দেরিতে প্রদান করতে হয়। এগুলোর মাধ্যমে চলতি কার্যকরী মূলধন চলতি সম্পত্তি চলতি দায় থেকেই সৃষ্টি হয়। এখন আমরা একজন প্রখ্যাত লেখকের সংজ্ঞা উদ্ধৃতি দেব। E.F. ব্রিঘাম এর মতে, ওয়ার্কিং ক্যাপিটাল রিফার টু দ্য কারেন্ট assets and net working capital is defined as current assets minus current liabilities। অর্থাৎ চলতি মূলধন বলতে চলতি সম্পদকে বোঝায়, আর নিট চলতি মূলধন বলতে চলতি সম্পদ থেকে চলতি দায়ের পার্থক্যকে বোঝায়। এখানে আমরা দেখলাম চলতি সম্পত্তিকে মোট চলতি মূলধন বলে, আর নিট চলতি মূলধন হলো মোট চলতি সম্পদ থেকে চলতি দায়ের পার্থক্যকে বোঝায়। সুতরাং আমরা বলা যায় কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যেসব স্বল্পমেয়াদী সম্পদ, নগদ অর্থ, স্বল্পমেয়াদী সিকিউরিটিজ, মজুত পণ্য ও প্রাপ্য হিসাব ইত্যাদি ব্যবহার করা হয় তাকে কার্যকরী মূলধন বলে। তাহলে কার্যকরী মূলধনের সংজ্ঞা আমরা দেখলাম। এখন আমরা দেখব কার্যকরী মূলধনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তাহলে স্বল্পমেয়াদী হয়। কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য স্বল্পমেয়াদী, 1 বছরের কম সময়ের মধ্যে হয়। নগদের নৈকট্য, অর্থাৎ কার্যকরী মূলধন যেগুলো সেগুলো নগদের সমতুল্য বলা হয়। সমন্বয়ের অভাব হয়। চলতি সম্পদ ক্রয় করতে চলতি মূলধন ব্যবহার করা হয়। দক্ষতা ও মনোবল বৃদ্ধি, এই চলতি মূলধনের কারণে কারবারে কর্মীদের দক্ষতা মনোবল বৃদ্ধি পায়। সাফল্য ও মুনাফা অর্জনের সক্ষমতা, তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতা। চলতি সম্পদ এটার আমরা তারল্য ও মুনাফা অর্জন, কিছু আমরা তরল লিকুইড মানি রাখি, মানে নগদ অর্থ জমা রাখি তারল্যতার জন্য, যাতে আমরা চলতি দায় পরিশোধ করতে পারি। আবার চলতি দায় যদি সব টাকা রাখি পরিশোধ করার জন্য, তাহলে মুনাফা অর্জন ক্ষমতা কমে যায়। আবার যদি মুনাফা অর্জন করার জন্য সব অর্থ বিনিয়োগ করি, তাহলে দায় পরিশোধ ক্ষমতা কমে যায়। তাহলে তারল্য মুনাফা অর্জন ক্ষমতা সক্ষমতা এই চলতি মূলধন।
কার্যকরী স্থায়ী সম্পদ, কিছু কার্যকর স্থায়ী সম্পদ এর জন্য চলতি মূলধন ব্যবহার করা হয়। আর একটা হলো ধারাবাহিক প্রক্রিয়া। চলতি মূলধনের একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া শেষ হয়ে যায় আর একটা প্রক্রিয়া শুরু হয়। নগদ টাকা, মজুদ ক্রয় বিক্রয়, প্রাপ্য হিসাব, আবার প্রাপ্য হিসাবে টাকা আদায়, এভাবে একটা প্রক্রিয়া শেষ হয়ে যায়, আবার একটা প্রক্রিয়া শুরু হয়। উৎপাদন প্রক্রিয়া সচল রাখা, উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে গেলে আমাদের চলতি মূলধনের দরকার। স্থায়ী মূলধনের সংরক্ষণ করা, স্থায়ী মূলধন সংরক্ষণ, স্থায়ী সম্পত্তিগুলো সংরক্ষণ করতে চলতি মূলধনের প্রয়োজন পড়ে। এবার আমরা শিখব চলতি মূলধনের গুরুত্ব, উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। কাঁচামাল ক্রয়ের জন্য চলতি মূলধন ব্যবহার করা হয়। পণ্য সরবরাহ, আমরা বাকিতে পণ্য সরবরাহ করার জন্য চলতি মূলধন প্রয়োজন, কারণ পণ্য উৎপাদন না করলে আমরা বিক্রি করতে পারি না। ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়, ঋণ পরিশোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চলতি মূলধন থাকলে ঋণ পরিশোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আর্থিক ক্ষমতা বৃদ্ধি পায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়, বাটার সুযোগ গ্রহণ করা যায়। অনেক সময় আমরা ওই পণ্য নগদে কিনলে কম মূল্য পরিশোধ করতে হয়, সেখানে একটা বাটার সুযোগ আমরা গ্রহণ করতে পারি চলতি মূলধন যদি আমাদের পর্যাপ্ত থাকে। উৎপাদন ক্ষমতার সঠিক ব্যবহার, আমাদের উৎপাদন যে ক্ষমতা বা সক্ষমতা সেটির পূর্ণ ব্যবহার করতে পারি যদি আমাদের সঠিক পরিমাণ চলতি মূলধন থাকে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা, কারবারে যদি হঠাৎ করে কোনো খারাপ অবস্থার সম্মুখীন হতে হয় তখন এই চলতি মূলধন দিয়ে মোকাবেলা করা হয়। লভ্যাংশ নীতি, এই লভ্যাংশ নীতি, লভ্যাংশ দিব না ধরে রাখবো, সেটা চলতি মূলধনের উপর নির্ভর করে। তাহলে চলতি মূলধনের গুরুত্ব আমরা শিখলাম। এবার শিখব চলতি মূলধনের শ্রেণীবিভাগ। আমরা উপরে দেখতে পাচ্ছি ধারণা ভিত্তিক শ্রেণীবিভাগ আর একটা হলো সময় ভিত্তিক শ্রেণীবিভাগ। মোট চলতি মূলধন, ধারণা ভিত্তিক মোট চলতি মূলধন, নিট চলতি মূলধন। আমরা আগেই বলেছি যে মোট চলতি মূলধনটা কারবারের এই মোট চলতি সম্পদকে বোঝায়, আর নিট চলতি সম্পদ হলো মোট চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটা পাওয়া যায়। ধনাত্মক চলতি মূলধন, আমরা চলতি সম্পদ এবং চলতি দায় এই দুটার মধ্যে যদি চলতি সম্পদের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ধনাত্মক চলতি মূলধন বলে, আর ঋণাত্মক চলতি মূলধন যদি চলতি সম্পদ থেকে চলতি দায় যদি বেশি হয় তাহলে সেটা নেগেটিভ বা ঋণাত্মক চলতি মূলধন বলে। সময় ভিত্তিক, এটা স্থায়ী চলতি মূলধন আর হলো পরিবর্তনশীল চলতি মূলধন। স্থায়ী চলতি মূলধনটা হলো যে মূলধনটা খুব পরিবর্তন কম হয় সেটাকে বলা হচ্ছে, আর এটাকে বলছে পরিবর্তনশীল চলতি মূলধন, যেটা সবসময় পরিবর্তন হয়। ঋতুগত চলতি মূলধন, পরিবর্তনশীল চলতি মূলধন আবার দুই প্রকার। ঋতুগত চলতি মূলধন, অনেক সময় এই ঋতুগত কারণে চলতি মূলধনের প্রয়োজন পড়ে। শীতকালে যেমন শীতের পোশাক তৈরিতে চলতি মূলধন বেশি লাগে। বিশেষ প্রয়োজনে চলতি মূলধন, কারবারে বিশেষ প্রয়োজনে চলতি মূলধনের প্রয়োজনীয়তা দেখা যায়। এখন আমরা এগুলো আলোচনা করব। ধারণা ভিত্তিক মোট কার্যকরী মূলধন, কোনো প্রতিষ্ঠানে মোট কার্যকরী সম্পদের পরিমাণকে উক্ত প্রতিষ্ঠানের মোট কার্যকরী মূলধন বলা হয়ে থাকে। অন্যভাবে কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, দেনাদার বিন্দু, প্রাপ্য বিল, মজুদ পণ্য, অগ্রিম প্রদত্ত খরচ এবং স্বল্পমেয়াদী আমানত ও বিনিয়োগের সমষ্টিকেই উক্ত প্রতিষ্ঠানের মোট কার্যকরী মূলধন বলা হয়। আর নিট কার্যকরী মূলধন, নিট কার্যকরী মূলধন হলো প্রতিষ্ঠানের তারল্যতার সাথে সম্পর্কযুক্ত একটি গুণগত ধারণা যা কার্যকরী সম্পদ হতে কার্যকরী দায় বাদ দিলে যে উদ্বৃত্ত সৃষ্টি হয় তাকে নিট কার্যকরী মূলধন বলে। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের তারল্য সাথে সম্পৃক্ত নিট কার্যকরী মূলধন একটি গুণগত ধারণা, কার্যকরী সম্পদ হতে কার্যকরী দায় বাদ দিলে নিট কার্যকরী মূলধন পাওয়া যায়। ধনাত্মক কার্যকরী মূলধন, যখন কোনো প্রতিষ্ঠানের কার্যকরী সম্পদ তার কার্যকরী দায়ের চেয়ে বেশি হয় তখন উক্ত অতিরিক্ত কার্যকরী সম্পদকে ধনাত্মক কার্যকরী মূলধন বলা হয়। অর্থাৎ এখানে আমি আগে বলেছি চলতি সম্পদ থেকে চলতি সম্পদ এবং চলতি দায়, এই দুটার মধ্যে চলতি সম্পদ যদি বেশি হয় তখন তাকে ধনাত্মক কার্যকরী মূলধন বলা হয়। ঋণাত্মক কার্যকরী মূলধন, যখন কোনো প্রতিষ্ঠানিক কার্যকরী দায় তার কার্যকরী সম্পদ থেকে বেশি হয়, অর্থাৎ কার্যকরী সম্পদ থেকে যদি কার্যকরী দায় বেশি হয়, কার্যকরী দায়টাই বেশি হয়,
তখন উক্ত অতিরিক্ত কার্যকরী দায়কে ঋণাত্মক কার্যকরী মূলধন বলা হয়। তাহলে আমরা ঋণাত্মক কার্যকরী মূলধন শিখলাম। এবার আমরা শিখব সময় ভিত্তিক। তাহলে স্থায়ী কার্যকরী মূলধন কারবারের উৎপাদন চালু রাখার জন্য এবং স্থায়ী সম্পদের কার্যকরী ব্যবহারের জন্য কার্যকরী মূলধনের যে অংশ সব সময় রাখতে হয়, অর্থাৎ যে পরিমাণের চেয়ে কম কার্যকরী মূলধন হতে পারবে না, তাকে স্থায়ী কার্যকরী মূলধন বলে। তাহলে এই স্থায়ী কার্যকরী মূলধনটা স্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য সবসময় ধরে রাখতে হয়। পরিবর্তনশীল কার্যকরী মূলধন স্থায়ী কার্যকরী মূলধনের অতিরিক্ত যে পরিমাণ কার্যকরী মূলধন প্রয়োজন, উক্ত কার্যকরী মূলধনকে পরিবর্তনশীল কার্যকরী মূলধন বলা হয়। এই কার্যকরী মূলধনের পরিমাণ নির্দিষ্ট থাকে এবং এর পরিমাণ বিভিন্ন কারণে চাহিদার তারতম্যের ওঠানামা করে থাকে। তাহলে এই পরিবর্তনশীলটা সবসময় ওঠানামা করে। এর মধ্যে 1 নম্বর আছে ঋতুগত কার্যকরী মূলধন। অনেক সময় কারবারে বিশেষ ঋতুতে উৎপাদিত পণ্যের অত্যাধিক চাহিদা দেখা দেয়। এই ঋতুগত চাহিদার জন্য যে অতিরিক্ত কার্যকরী মূলধনের প্রয়োজন পড়ে তাকে ঋতুগত কার্যকরী মূলধন বলে। আমি আগে বলছি শীতকালে শীতের পোশাক তৈরি, এটা একটা ঋতুগত কার্যকরী মূলধন। বিশেষ প্রয়োজনে কার্যকরী মূলধন কোনো বিশেষ ক্ষেত্রে বা অপ্রত্যাশিত ঘটনার জন্য যখন অল্প সময়ের জন্য কার্যকরী মূলধনের প্রয়োজন পড়ে তখন বিশেষ প্রয়োজনে কার্যকরী মূলধন বলে। তাহলে কার্যকরী মূলধনের শ্রেণীবিভাগ আমরা শিখলাম। এখন আমরা শিখব স্থায়ী মূলধন ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা দেখলাম পার্থক্যের বিষয়, স্থায়ী মূলধন, চলতি মূলধন, সংজ্ঞা। ব্যবসায়ী স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে স্থায়ী মূলধন বলে। অর্থাৎ ব্যবসায় স্থায়ী যে সম্পত্তিগুলো আছে সেগুলো বিনিয়োগের জন্য বা ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে স্থায়ী মূলধন বলে। স্থায়ী সম্পত্তি ব্যবহারের মাধ্যমে আয় অর্জনের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। স্থায়ী মূলধন ব্যবহার এবং কারবারের চলতি বা পরিচালন ব্যয় নির্বাহের জন্য চলতি মূলধন দরকার। মেয়াদ স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদী, কখনো কখনো অনির্দিষ্টকালের জন্য হয়ে থাকে। যেমন শেয়ারগুলো অনির্দিষ্টকালের জন্য হয়ে থাকে। আর চলতি মূলধনের মেয়াদ সাধারণত 1 বছর বা কম সময়ের জন্য হয়ে থাকে। পরিমাণ স্থায়ী মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি, কারণ এটা যেহেতু স্থায়ী মূলধন এর পরিমাণ অনেক বেশি হয়। চলতি মূলধনের পরিমাণ তুলনামূলক কম হয়ে থাকে। চলতি মূলধন অনেক কম হয়ে থাকে কারণ চলতি মূলধন ব্যবসা পরিচালনার জন্য শুধু দরকার। রূপান্তরযোগ্যতা স্থায়ী মূলধনকে চলতি মূলধনে রূপান্তর করা যায় না, আর চলতি মূলধনের অনগদ অংশ একটি নির্দিষ্ট সময় পর নগদে রূপান্তর করা যায়। তারল্য প্রকাশ এর দ্বারা প্রতিষ্ঠানে তারল্য প্রকাশ পায় না, আর চলতি মূলধন দ্বারা কারবার প্রতিষ্ঠানে তারল্য প্রকাশ পায়। উৎস মালিকের মূলধন, দীর্ঘমেয়াদী ঋণ, সংরক্ষিত তহবিল অথবা কোনো সঞ্চিতি। মালিকের মূলধন বলতে অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, এগুলো দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ এগুলো। আর চলতি মূলধনের উৎসগুলো হলো ব্যাংক ঋণ, ধারে ক্রয়, তহবিল, তারপরে প্রাপ্য হিসাব, এগুলোই হলো আপনার চলতি মূলধন। তাহলে আমরা স্থায়ী মূলধন চলতি মূলধনের মধ্যে পার্থক্য শিখলাম। এরপরে আমরা শিখব মোট চলতি মূলধন ও নিট চলতি মূলধনের পার্থক্য। পার্থক্যের বিষয় মোট চলতি মূলধন, নিট চলতি মূলধন। সংজ্ঞা ব্যবসায় নিযুক্ত সকল কার্যকরী সম্পদকে মোট যে মূলধন বিনিয়োগ করা হয় তাকেই মোট কার্যকরী মূলধন বলে। অর্থাৎ কারবারের সমস্ত চলতি সম্পদের যোগফল হলো মোট কার্যকরী মূলধন। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মোট কার্যকরী মূলধন থেকে মোট কার্যকরী দায় বাদ দিলে যে উদ্বৃত্ত থাকে তাকে নিট চলতি মূলধন বলা হয়। তাহলে এখানে মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিলে নিট চলতি মূলধন পাওয়া যায়। ধারণা মোট চলতি মূলধন একটি পরিমাণগত ধারণা, নিট চলতি মূলধন একটি গুণগত ধারণা। ঋণাত্মক ও ধনাত্মক মোট চলতি মূলধন সর্বদাই ধনাত্মক প্রকৃতির হয়, আর নিট চলতি মূলধন ধনাত্মক ও ঋণাত্মক উভয় হতে পারে। দায় পরিশোধের সামর্থ্য
মোট চলতি মূলধন দ্বারা দায় পরিশোধের সামর্থ্য প্রকাশ পায় না। নিট চলতি মূলধন দ্বারা প্রতিষ্ঠানের দায় পরিশোধের সক্ষমতা প্রকাশ পায়। সূত্র: শুধুমাত্র চলতি সম্পদগুলো সমষ্টি করলেই চলতি মূলধন বের করা যায়। মোট চলতি সম্পদ হতে মোট চলতি দায় বাদ দিলে চলতি দায় নির্ণয় করা যায়। তাহলে এভাবে আমরা চলতি মূলধন ও চলতি দায়, মোট চলতি মূলধন নিট চলতি মূলধনের মধ্যে পার্থক্য আমরা শিখলাম। এখন শিখব চলতি মূলধন নির্ধারণকারী বিষয়সমূহ। মানে যেসব বিষয়ের উপর চলতি মূলধন নির্ভর করে সেসব বিষয়গুলো কারবারের প্রকৃতি। এখন আমরা দেখতে হবে যে কারবারটা কি প্রকৃতির, মানে কারবারটা ব্যবসা কি করে সেটার উপর নির্ভর করে এই চলতি মূলধন কত হবে। যদি এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো প্রোডাক্টের স্থায়িত্বকাল খুবই কম, সেগুলোর চলতি মূলধন বেশি দরকার। আবার কিছু কিছু ভারী যন্ত্রপাতি আছে, সেই ক্ষেত্রে চলতি মূলধনের পরিমাণ কম দরকার হয়। কারবারের আয়তন: কারবার যদি বড় হয় চলতি মূলধনের পরিমাণ বেশি লাগে, কারবার যদি ছোট হয় তাহলে চলতি মূলধনের পরিমাণ কম লাগে। উৎপাদন প্রক্রিয়ার যদি দীর্ঘ হয়, এক প্রক্রিয়া থেকে আরেক প্রক্রিয়া, আরেক প্রক্রিয়া থেকে আরেক প্রক্রিয়া, চিনি, তুলা, সুতা, এগুলা এই প্রক্রিয়াগুলোতে কার্যকরী মূলধন বেশি প্রয়োজন হয়। আর যেগুলোর উৎপাদন প্রক্রিয়া শর্ট হয় সেগুলো চলতি মূলধন কম লাগে। বাণিজ্য চক্র যদি দীর্ঘ হয় তাহলে চলতি মূলধন বেশি লাগে, অর্থাৎ টাকাটা কতদিন পর আদায় হয়, এই চক্র যদি বেশি হয় চলতি মূলধন বেশি লাগে, আর বাণিজ্য চক্র কম হলে চলতি মূলধন কম লাগে। উৎপাদন নীতিমালা যদি উপর নির্ভর করে চলতি মূলধন। ক্রয় বিক্রয়ের শর্ত যদি বেশি দিনের হয়, N30 N60, তাহলে N30 কম মূলধন লাগবে আর N60 হলে বেশি মূলধন লাগবে। কাঁচামাল সরবরাহ: আমরা কাঁচামাল যদি সরবরাহ যেটা আমরা পাই, সেটা যদি বাকিতে ক্রয় করি তাহলে চলতি মূলধন কম লাগবে, আর নগদে ক্রয় করলে চলতি মূলধন বেশি লাগবে। কারবার সম্প্রসারণ করলে চলতি মূলধন বেশি লাগবে। প্রতিযোগিতার মাত্রা যদি বেশি হয় তাহলে চলতি মূলধন বেশি লাগবে। প্রযুক্তির পরিবর্তন হয়, ঘন ঘন পরিবর্তন হলে চলতি মূলধন আমাদের বেশি পরিমাণ লাগবে। লভ্যাংশ নীতি: যদি লভ্যাংশ দেই তাহলে চলতি মূলধন বেশি লাগবে, আর লভ্যাংশ না দেই তো চলতি মূলধন কম লাগবে। আবর্তনের দ্রুততা: আমি এটা আগেই বলছি, বাণিজ্য চক্রের সাথে সম্পৃক্ত আছে। আবর্তন যদি বেশি সময় লাগে তা চলতি মূলধন বেশি লাগবে। অবচয় নীতি: অবচয় যদি বেশি ধরা হয় চলতি মূলধন কম লাগবে, অবচয় কম ধরা হলে চলতি মূলধন বেশি লাগবে। মূল্যস্তর পরিবর্তন হলে চলতি মূলধন বেশি লাগবে, মূল্যস্তর পরিবর্তন না হলে চলতি মূলধন কম লাগবে। অন্যান্য বিষয়, সুনাম, দক্ষতা, এগুলোর উপর চলতি মূলধন নির্ভর করে। তাহলে কার্যকরী চলতি মূলধন নির্ধারণকারী বিষয়সমূহ আমরা শিখলাম। এরপরে আমরা শিখব কার্যকরী মূলধন চক্র। তাহলে প্রথম এখান থেকে শুরু হবে নগদ অর্থ। এটা আমরা দেখতেছি কার্যকরী মূলধন চক্র। তাহলে নগদ অর্থ থেকে শুরু হবে। কাঁচামাল ক্রয় ও অন্যান্য ক্রয়, মজুরি, বেতন এগুলো প্রদান করা হয়। দেনাদার সৃষ্টি হয় বা পাওনাদার, কোনো প্রতিষ্ঠানে দেনাদার, কোনো প্রতিষ্ঠানে পাওনাদার সৃষ্টি হয়। উৎপাদন সংক্রান্ত ব্যয় নির্বাহ: উৎপাদন করতে গেলে কাঁচামাল, মজুরি, ওভারহেড এগুলো পরিশোধ করতে হয়। প্রশাসনিক বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয় নির্বাহ করা হয়। চূড়ান্ত ভোগ্য মজুতকরণ: তাহলে আমরা এই পর্যায়ে মজুতটা আমরা করে রাখি, এই জন্য চলতি মূলধন লাগে। এই মজুত পণ্য আবার চূড়ান্ত পণ্য বিক্রয় করি, এই বিক্রয় করলে সেখান থেকে প্রাপ্য দেনা সৃষ্টি হয়। এই দেনাদার কাছ থেকে যদি আমরা অর্থ আদায় করলে আবার নগদ অর্থে রূপান্তর হয়। এভাবে একটা প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কার্যকরী মূলধন চক্র। এটা প্রক্রিয়া শেষ হয়ে গেলে আবার এই প্রক্রিয়া শুরু হয়। এভাবে সারা বছরভাবে চলতেই থাকে। এই প্রক্রিয়ার মেয়াদ যদি টাইম যদি বেশি হয় তাহলে ভালো। টাইম মানে 8 বার 10 বার এরকম হলে ভালো। যত বার বেশি হবে তত সময় কম হবে। তাহলে আমরা শিখলাম, বুঝতে পারলাম। এরপরে আমরা কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এটা সম্পর্কে আমরা জানব।
কারবারকে প্রতিষ্ঠানকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা এবং দৈনন্দিন কারবার পরিচালনার জন্য মূলধনের প্রয়োজন হয়। এই মূলধন স্থায়ী ও চলতি উভয় প্রকৃতির হয়ে থাকে। কারবার পরিচালনার জন্য যেমন স্থায়ী মূলধন প্রয়োজন, তেমনি কার্যকরী মূলধনও সমান গুরুত্বপূর্ণ। কার্যকরী মূলধনগুলোর যথাযথ ব্যবহারের ফলে কারবারের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে মুনাফা অর্জনের দক্ষতা বৃদ্ধি পায়। কার্যকরী মূলধনের সঠিক ব্যবহারের লক্ষ্যে যাবতীয় কার্যাবলী কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। তাহলে প্রতিষ্ঠানে যে কার্যকরী মূলধন আছে, এই কার্যকরী মূলধনের সঠিক ব্যবহার লক্ষ্যে যাবতীয় কার্যাবলী হচ্ছে কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। সংক্ষেপে বলা যায় কার্যকরী মূলধনের সুষ্ঠু ব্যবস্থাপনাকে চলতি মূলধন ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা একজন প্রখ্যাত লেখকের উদ্ধৃতি দেব। L.J. গিটম্যান এর মতে ম্যানেজমেন্ট অফ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস ইজ কল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। অর্থাৎ চলতি সম্পদ ও চলতি দায়ের ব্যবস্থাপনাই হলো কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় নিম্নোক্ত চলতি সম্পদ ব্যবস্থাপনাকে বোঝায়: নগদ ও বিক্রয়যোগ্য লগ্নিপত্রের বা সিকিউরিটি ব্যবস্থাপনা, প্রাপ্য হিসাবের ব্যবস্থাপনা মানে বাকিতে ক্রয়, মজুত পণ্যের ব্যবস্থাপনা। মজুত পণ্যের ব্যবস্থাপনা এটাও হলো একটা চলতি মূলধনের ব্যবস্থাপনা। তাহলে এইসব তিনটা বিষয় আমরা দেখলাম। চলতি মূলধনের ব্যবস্থাপনা আমরা শিখলাম। এবার আমরা চলব চলতি মূলধন ব্যবস্থাপনার গুরুত্ব। কাঁচামাল সরবরাহ, তাহলে কাঁচামাল কখন সরবরাহ হবে, কত সময়, বাকির সময় কত হবে, এই জন্য চলতি মূলধনের ব্যবস্থাপনা দরকার হয়। বিক্রয়যোগ্য পণ্যের সরবরাহ, বিক্রয় যেটা পণ্য করলাম সেটা কত দিনে সরবরাহ হবে, সেখান থেকে টাকা আমরা কত সময় পাবো। দৈনন্দিন খরচ নির্বাহ, আমাদের দৈনন্দিন যে খরচগুলো আছে, যেমন ধরেন বেতন মজুরি, এগুলো আমরা কতদিন পর দিব, সেগুলো ঋণ পরিশোধ ক্ষমতা, যে ঋণগুলো আমরা গ্রহণ করেছি সেগুলো আমরা পরিশোধ করা পারবো কি না, ঋণ প্রাপ্তির সুযোগ, আমরা ঋণ পরিশোধ করার পরে আবার ঋণ নতুনভাবে আমরা পাবো কি না, এগুলো পাওয়ার নিশ্চয়তা, এগুলো হলো চলতি মূলধন ব্যবস্থাপনা। সুনাম বৃদ্ধি, চলতি মূলধন ব্যবস্থাপনার ফলে কারবারের সুনাম বৃদ্ধি পায়। দক্ষ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কারবারের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। চলতি মূলধন ব্যবস্থাপনা যদি কোনো প্রতিষ্ঠানে কার্যকর থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। নগদ বাটার প্রাপ্তির সম্ভাবনা, যদি চলতি মূলধন ব্যবস্থাপনা থাকে সেক্ষেত্রে আমরা নগদ বাটা প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে। সংকটে কোনো আকস্মিক সংকট দেখা দিলে সেই সংকটের সমাধান করতে পারি যদি কার্যকরী মূলধন ব্যবস্থাপনা চালু থাকে। তাহলে আমরা শিখলাম কার্যকরী মূলধন ব্যবস্থাপনার গুরুত্ব। এখন আমরা শিখব কার্যকরী মূলধন ব্যবস্থাপনার নীতি। তাহলে 1 নম্বর রক্ষণশীলতা নীতি, কনজারভেটিভ পলিসি। এই নীতির মূল বক্তব্য হলো একটি ফার্ম অবশ্যই তার স্থায়ী ও চলতি মূলধনের স্থায়ী অংশ এবং পরিবর্তনশীল চলতি মূলধনের একটি অংশ দীর্ঘকালীন উৎস থেকে সংগ্রহ করা হয়, আর পরিবর্তনশীল চলতি মূলধনের অবশিষ্ট এবং অংশ স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয়। যে সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বেশি পরিমাণ ঝুঁকি নিতে ভয় পায় বা অপারগ, তারা এই ধরনের নীতি অনুসরণ করে থাকে। ফলে প্রতিষ্ঠানে পর্যাপ্ত নগদ অর্থের তারল্য থাকে এবং ঝুঁকি কমে যায়। তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি। এখানে বলছে এই পর্যন্ত স্থায়ী মূলধন, এটা দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ হবে এবং এটা হলো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল মূলধন আবার 2 প্রকার, স্থায়ী চলতি মূলধন আর একটা হলো পরিবর্তনশীল চলতি মূলধন। এগুলা কাকে বলে আমরা আগেই শিখলাম। তাহলে এই অংশে স্থায়ী চলতি মূলধন সম্পন্ন এবং পরিবর্তনশীল চলতি মূলধনের এই বরাবর আমরা এই সমস্তগুলোই আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করব, আর বাকি এইটুকু আমরা স্বল্পকালীন উৎস থেকে আমরা তহবিল সংগ্রহ করব। এই জন্য এটাকে বলা হচ্ছে রক্ষণশীল। মানে সবই ম্যাক্সিমাম টাকায় স্থায়ী দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রক্ষণশীল। এর কারবারের ঝুঁকির পরিমাণ কমে যাবে, তাহলে কিন্তু মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে। ঝুঁকির পরিমাণ কমে যাবে, মুনাফা অর্জন ক্ষমতাও কমে যাবে। 2 নম্বর আমরা শিখব
কঠোর নীতি, এগ্রেসিভ পলিসি। এই নীতির মূল বক্তব্য হলো একটি ফার্ম অবশ্যই তার পরিবর্তনশীল চলতি মূলধনের সম্পূর্ণ অংশ এবং স্থায়ী চলতি মূলধনের অংশ বিশেষ স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করবে। আর এই স্থায়ী মূলধন এবং চলতি মূলধনের স্থায়ী অংশ বিশেষ দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করবে। সাধারণত খরচ নিয়ন্ত্রণের জন্য এই নীতি অবলম্বন করা হয়, কেননা চলতি মূলধন কম হলে খরচও কম হবে। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি এই পরিমাণ চলতি স্থায়ী মূলধন এবং এই স্থায়ী চলতি মূলধনের এই অংশ পর্যন্ত আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব, আর বাকি এই স্থায়ী চলতি মূলধনের এই অংশ এবং পরিবর্তনশীল চলতি মূলধনের এই অংশ স্বল্পমেয়াদী উৎস থেকে আমরা সংগ্রহ করব। আমরা নিচে দেখতে পাচ্ছি সময় এবং এই উপরে এই বরাবর এই রেখাকে দেখতে পাচ্ছি আমরা টাকা বা অর্থ। তাহলে আমরা শিখলাম কঠোর নীতি। এরপরে আমরা 3 নম্বরে শিখব সমন্বয় নীতি, ম্যাচিং পলিসি। এই নীতি অনুসারে ঝুঁকিপূর্ণ ও রক্ষণশীল উভয় কৌশলকে পরিহার করে একটা মধ্যম পন্থা অবলম্বন করা হয়। এক্ষেত্রে স্থায়ী চলতি মূলধনের স্থায়ী ও চলতি মূলধনের স্থায়ী অংশ দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হবে, আর পরিবর্তনশীল চলতি মূলধন স্বল্পমেয়াদী অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করা হবে। এই নীতি অনুসারে অর্থায়ন করলে প্রতিষ্ঠান ঝুঁকি হ্রাস পায়, মুনাফা প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি পায়। তাহলে আমরা এটা চিত্রের মাধ্যমে দেখি। এটা স্থায়ী মূলধন এবং স্থায়ী চলতি মূলধন এই সম্পূর্ণ দীর্ঘমেয়াদী উৎস থেকে, আর পরিবর্তনশীল চলতি মূলধন এটা সম্পূর্ণটাই স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব। তাহলে এভাবে আমরা সমন্বয় নীতি, খুব বেশি কঠোরও হবে না, খুব বেশি রক্ষণশীলও হবে না, মধ্যম পন্থা অবলম্বন করাই হচ্ছে সমন্বয় নীতি। তাহলে আমরা এরপরে শিখব কাম্য চলতি মূলধন। চলতি সম্পত্তি হতে চলতি দায়সমূহ পরিশোধ করা হয়, তাই চলতি সম্পত্তির পরিমাণ পর্যাপ্ত হওয়া প্রয়োজন যাতে চলতি দায়সমূহ পরিশোধ করা যায়। অতিরিক্ত চলতি মূলধন থাকলে যে সুযোগ ব্যয় কোম্পানিকে বহন করতে হয়। অতিরিক্ত চলতি মূলধন এমন পরিমাণ চলতি মূলধনকে বোঝায় যা প্রদাহ চলতি দায়ের তুলনায় অনেক বেশি, আর এই অতিরিক্ত চলতি সম্পদ অলস পড়ে থাকে যা কোম্পানির জন্য কখনোই লাভজনক নয়। যদি এই অতিরিক্ত চলতি মূলধনকে যদি অন্য কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হতো তবে কোম্পানির পক্ষে মুনাফা অর্জন করা সম্ভব হতো। তাহলে এখানে আমরা বলছি সেটা হলো চলতি মূলধন এবং চলতি দায় দুটাই চলতি সম্পত্তি থেকে চলতি দায় পরিশোধ করা হয়। অতিরিক্ত কোনো চলতি সম্পদ যদি থাকে তাহলে এখানে সুযোগ ব্যয় কোম্পানিকে বহন করতে হয়। অতিরিক্ত চলতি মূলধন থাকলে সেখানে আমাদের অতিরিক্ত কিছু অলসত্ব পড়ে থাকে, এটা কোম্পানির জন্য লাভজনক নয়। অতিরিক্ত মূলধনটা লাভজনক প্রকল্পে বিনিয়োগ করলে কোম্পানির জন্য কি হয়, মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি পায়। অপরদিকে অপর্যাপ্ত চলতি মূলধন বলতে এমন এক পরিমাণ চলতি সম্পদকে বোঝায় যা প্রদহ চলতি দায়ের তুলনায় অনেক কম। এই ধরনের পরিস্থিতি কোম্পানির জন্য খুবই ক্ষতিকর, কারণ এর ফলে কোম্পানির উৎপাদন প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে, বিক্রয় কমে যেতে পারে, যা প্রকৃতপক্ষে কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতায় বিরূপ প্রভাব ফেলতে পারে। তদুপরি যথাসময়ে চলতি দায় পরিশোধের সক্ষমতা, কোম্পানির গ্রহণযোগ্যতা ও সুনাম নষ্ট হয়। তাহলে এখানে বলছে চলতি মূলধন যদি অপর্যাপ্ত হয় তাহলে কোম্পানির জন্য ক্ষতি হয়, কোম্পানির উৎপাদন প্রক্রিয়া বিঘ্ন হয়, বিক্রয় কমে যায়, সুনাম নষ্ট হয়, এগুলো হয়। তাহলে এবার কাম্য চলতি মূলধন একজন দক্ষ ব্যবস্থাপককে সর্বদা সঠিক পরিমাণ চলতি মূলধন সরবরাহ করতে হয়। শুধু তখনই ব্যবসায়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব যখন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য চলতি মূলধনের পরিমাণ এমন পর্যায়ে রাখতে হবে যাতে বাড়তি বা ঘাটতি কোনোটাই না হয়। এই পরিমাণ চলতি মূলধনকেই কাম্য চলতি মূলধন বলা হয়। মানে যে পরিমাণ চলতি মূলধন রাখলে দায় পরিশোধ করা যাবে এবং মুনাফা অর্জনও যেন ঠিক থাকে, সেটাকে বলা হচ্ছে কাম্য মূলধন কাঠামো। কাম্য মূলধন কাঠামো, কাম্য চলতি মূলধন কাঠামো। তাহলে কাম্য চলতি মূলধন কাঠামো আমরা শিখলাম। এরপরে আমরা শিখব চিত্রের মাধ্যমে শিখব। এটা হলো প্রফিটেবিলিটি, এই অক্ষ হরিজন্টাল রেখা হলো প্রফিটেবিলিটি আর ভার্টিক্যাল রেখা হচ্ছে লিকুইডিটি। তাহলে আমরা যদি বেশি তরল অর্থ রাখি মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে, আর যদি বেশি পরিমাণ যদি আমরা মুনাফার জন্য টাকা বিনিয়োগ করি তাহলে আমাদের
দায় পরিশোধ ক্ষমতা কমে যাবে। তাহলে এটা হলো মুনাফা অর্জন ক্ষমতা, এটা হলো দায় পরিশোধ ক্ষমতা। এটা দুটা যেই বিন্দুতে পরস্পর সেট করেছে এই বিন্দুটাকে বলা হচ্ছে অপটিমাম ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল। অপটিমাম ওয়ার্কিং ক্যাপিটাল চিত্র কাম্য চলতি মূলধন। তাহলে আমরা কাম্য চলতি মূলধন নির্ণয় করা শিখলাম। আমরা এখন শিখব স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট। এটা আমরা একটা স্টেটমেন্ট আমরা আকারে দেখতেছি। ডিটেলস অ্যামাউন্ট টাকা, অ্যামাউন্ট টাকা। তাহলে তাহলে এটা হলো চলতি মূলধন ফরকাস্ট করার জন্য একটা ছক। তাহলে নম্বরে থাকছে কারেন্ট অ্যাসেটস। তাহলে এখানে কারেন্ট অ্যাসেট থাকছে। 1 নম্বরে থাকবে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক থাকবে। তারপরে র ম্যাটেরিয়াল থাকবে। এটা র ম্যাটেরিয়ালটা হলো স্টকের মধ্যে। স্টকটা 3 প্রকার হয়: র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ স্টক। তারপরে থাকবে হলো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাডভান্স পেমেন্ট, এগুলো সব যোগ করলে আমরা এই টোটাল কারেন্ট অ্যাসেটস আমরা পাইলাম। বি নম্বর দেখলাম কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে 1 নম্বর অ্যাকাউন্টস পেয়েবল, এটা ডিরেক্ট ওয়াইজেস, তারপরে ডিফার্ড ওভারহেড, এগুলো। তাহলে এগুলো আমরা আদার কারেন্ট লায়াবিলিটিস, এগুলো 4টা আমরা যোগ করলে পাইলাম টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটার আমরা নির্ণয়ের ছক আমরা পাইলাম। ছকে আরও অন্যান্য দফা থাকতে পারে, সেই দফাগুলো আমরা শিখব একটু পরের স্লাইডে। আমরা একটা উদাহরণ শিখব। এরপরে আমরা উদাহরণটি দেখতে পাচ্ছি। আমরা উদাহরণটি প্র্যাকটিক্যাল প্রবলেম 1, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য রেকর্ড অফ লাভানা লিমিটেড। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখলাম। ডিটেলস অ্যামাউন্ট টাকা, স্টক ইন ট্রেড, র ম্যাটেরিয়াল 80,000, ওয়ার্ক ইন প্রোগ্রেস 1,28,000, ফিনিশ স্টক 1,60,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হলো 2,80,000, নোট রিসিভেবল হলো 9,96,000, অ্যাক্রুড ইনকাম 9,600, ক্যাশ ইন হ্যান্ড 95,200, ক্যাশ অ্যাট ব্যাংক হলো 1,67,200, অ্যাকাউন্টস পেয়েবল হলো 1,60,000, নোটস পেয়েবল হলো এখানে দেখা যাচ্ছে 24,000, ওয়াইজেস পেয়েবল হলো 16,000, ওভারহেড পেয়েবল হলো 80,000। তাহলে এগুলো সব চলতি সম্পদ এবং চলতি দায়। তাহলে এখান থেকে আমরা দেখি কী নির্ণয় করতে হবে। রিকোয়ার গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, মোট কার্যকরী মূলধন। তাহলে মোট কার্যকরী মূলধন আমরা কীভাবে বের করব? প্রতিষ্ঠানে মোট চলতি সম্পদগুলো যোগ করলেই মোট কার্যকরী মূলধন পাবো। তারপর 2 নম্বরে আমরা যেটা বলছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কীভাবে বের করব? তাহলে মোট ওয়ার্কিং ক্যাপিটাল থেকে যদি মোট চলতি দায়গুলো বাদ দেই তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। আমরা পরবর্তী স্লাইডে এটা নির্ণয় করা শিখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি সলিউশন গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে টোটাল কারেন্ট অ্যাসেটস। তাহলে আমরা স্টক ইন ট্রেডের মধ্যে আছে র ম্যাটেরিয়ালস টাকা হচ্ছে 80,000, ওয়ার্ক ইন প্রোগ্রেস টাকা হচ্ছে 1,28,000, ফিনিশ স্টক হলো মোট 1,60,000। তাহলে সর্বমোট হচ্ছে আমাদের 3,68,000। টাকা 3,68,000। এগুলো 3টা মিলে হলো স্টক ইন ট্রেড। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,80,000, নোট রিসিভেবল হচ্ছে 96,000, অ্যাক্রুড ইনকাম হচ্ছে 9,600, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 95,200, ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে 1,67,200। তাহলে এগুলো হলো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল অথবা টোটাল কারেন্ট অ্যাসেটস 10,16,000। তাহলে আমরা রিকোয়ার 1-এ আমরা শিখলাম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মোট বাড়ালো 10,16,000 টাকা। এবার আমরা শিখব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস টোটাল লায়াবিলিটিস, টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে আমরা দেখি সমান 10,16,000 বিয়োগ 2,08,000। 2,08,000 আমরা পরে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এটা হলো টোটাল কারেন্ট লায়াবিলিটিস সমান 8,08,000 টাকা। আর তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস আমরা এটা বের করবো। তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস সমান আমরা যেখানে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল প্লাস নোটস পেয়েবল প্লাস ওয়াইজেস পেয়েবল প্লাস ওভারহেড পেয়েবল।
তো সমান সমান 1,60,000 যোগ 24,000 যোগ 16,000 যোগ 8,000, তাহলে সমান সমান 2,08,000 টাকা। তাহলে এখানে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাইলাম গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল থেকে। এই মোট চলতি দায় আমরা বাদ দিলাম, দিয়ে 8,08,000 টাকা পাইলাম। তাহলে 8,08,000 টাকা আমরা পাইলাম। তাহলে 8,08,000 টাকা আমরা পাইলাম। এবার আমরা শিখব সেটা হচ্ছে উদাহরণ প্রবলেম 2। অ্যাজ এ অ্যাকাউন্টেন্স অফ আলফা কোম্পানি লিমিটেড, ইউ আর রিকোয়ারমেন্ট টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট ফর টাকা ফর 24,000 ইউনিট of production in the next year. The following information is given below for the purpose. এখানে 1 হলো কস্ট, ডাইরেক্ট র ম্যাটেরিয়াল পার ইউনিট হলো 20 টাকা, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট হচ্ছে 8 টাকা, ওভারহেড 100% অফ ডাইরেক্ট লেবার কস্ট, তার মানে ওভারহেড হচ্ছে 8 টাকা, প্রফিট হলো 20 টাকা, সেলিং প্রাইসের উপর প্রফিট নির্ণয় হবে 20%। তাহলে 2 হলো কনভার্সন পিরিয়ড। এখানে যেটা বলা হচ্ছে র ম্যাটেরিয়াল আর এক্সপেক্টেড টু বি স্টক ইন অ্যান অ্যাভারেজ 3 ডে, অর্থাৎ র ম্যাটেরিয়াল আমাদের কনভার্ট হতে আমাদের সময় লাগবে, সিপির সময় হলো 30 দিন, বিফোর ইস্যু অফ প্রোডাকশন। প্রসেসিং টাইম মানে ওয়ার্ক ইন প্রসেস 15 ডে। ফিনিশ স্টক আর এক্সপেক্টেড টু রিমেন ইন দ্য স্টোর অন অ্যাভারেজ, ফিনিশ স্টক হবে ফর 45 ডেজ, 45 দিন। 3 নম্বর ক্রেডিট অ্যালাউড টু দ্য ডেটর হলো 2 মান্থ, দেনাদারকে 2 মাস সময় দেওয়া হয়। হোয়ার অ্যাজ দ্য ক্রেডিটর অ্যালাউড অনলি 1 মান্থ, পাওনাদারকে দেওয়া হয় 1 মাস সময়, 1 মাসের মধ্যে পরিশোধ করবে, আর দেনাদারের টাকা পরিশোধ হবে 2 মাসে। টাইম লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস 15 ডে, এখানে ওভারহেডের কোনো টাইম দেওয়া নাই, এই জন্য ওভারহেড আমাদের চলতি দায় হবে না, শুধু মজুরিটাই হবে চলতি দায়। তাহলে এভাবে এখন আমরা শিখব, নির্ণয় করা শিখব। তাহলে সলিউশন আলফা লিমিটেড স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি এ কারেন্ট অ্যাসেটস, ক্যাশ ইন হ্যান্ড নীল, ক্যাশ ইন হ্যান্ড নাই। র ম্যাটেরিয়াল এটা এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, আর ইন্টু পিইউসি এটা হলো প্রাইস পার ইউনিট কস্ট, ইন্টু সিপি ডিভাইডেড 360। তাহলে এখানে আমরা র ম্যাটেরিয়াল বাবদ পাচ্ছি, র ম্যাটেরিয়াল মোট ছিল, আমরা মোট প্রোডাকশান ছিল 24,000, ম্যাটেরিয়াল প্রাইস ছিল আমাদের 20 টাকা করে পার ইউনিট, আর এটা সময় ছিল 1 মাস, 360 দিয়ে ভাগ দিলে 40,000। ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি 24,000, 28 টাকা পরবর্তী স্লাইডে নির্ণয় করা আমরা দেখাইছি, ইন্টু 15, এটা সময় হলো, সিপি হলো 15 দিন, তাহলে 28,000। ফিনিশ স্টক এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি ডিভাইডেড 360, এটা 24,000 গুণ 36, পরবর্তী স্লাইডে দেখানো আছে 36 নির্ণয়টা, ইন্টু 45, এটা দিন হলো, সিপি হলো 45 দিন, 360 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি 1,08,000। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি ডিভাইডেড 360, 24,000 ইন্টু 36 ইন্টু 60 ডিভাইডেড 360, 1,40,000। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 3,20,000। সেখান থেকে বি নম্বর কারেন্ট লায়াবিলিটিস, বি 1 নম্বর অ্যাকাউন্টস পেবল এপিইউ পিইউসি ইন্টু সিপি ডিভাইডেড 360, 24,000। তাহলে এই অ্যাকাউন্টস পেবল মানে ম্যাটেরিয়াল করে যে পার ইউনিট, সেটা 20 গুণ 30, পাওনাদারকে সময় দেওয়া হয় 30 দিন, ডিভাইডেড 60, 360, 40,000। ডিফার্ড ওয়াইজেস এপিইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি ডিভাইডেড 360, তাহলে এখানে হচ্ছে 24,000 গুণ লেবার কস্ট পার ইউনিট হচ্ছে 8 টাকা, লেবারকে সময় দেওয়া হয় পরিশোধের সময় 2 সপ্তাহ মানে 15 দিন, ডিভাইডেড 360, 8,000 টাকা। তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 48,000। নেট ওয়ার্কিং ক্যাপিটাল 3,20,000 থেকে 48,000 বাদ দিলে 2,72,000। তাহলে এটা আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট আমরা শিখলাম। এভাবে শখ করে আমরা শিখব, খুবই সোজা বিষয়টি। আমরা এটা ক্যালকুলেশনগুলো শিখি। তাহলে এখানে এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, পিইউসি হলো পার ইউনিট কস্ট, সিপি হলো কনভার্সন কস্ট। 1 নম্বর এপিইউ 24,000 ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 20 টাকা, ওয়ার্ক ইন প্রোগ্রেস কস্ট পার ইউনিট, এখানে ম্যাটেরিয়াল
এখানে নিয়ম আছে, ম্যাটেরিয়ালে 100% দিতে হয় 20 টাকা, ডাইরেক্ট লেবার যা হবে তার 50%, 8 টাকার 50% করলে 4 টাকা, ওভারহেড এই রেটের 50% 4 টাকা, তাহলে মোট হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা আগের স্লাইডে দেখলাম নির্ণয় করার সময় 28 টাকা। ফিনিশ স্টক পার ইউনিট, তাহলে র ম্যাটেরিয়ালের যা হবে 100%, ডাইরেক্ট লেবারে 100% 8 টাকা, ওভারহেডে 100% 8 টাকা, মোট হলো 36। টোটাল ফিনিশ গুড পার ইউনিট হলো 36। ডেটর হলো এই ক্রয় মূল্যেই, এই যে ফিনিশ গুডের মূল্যে ডেটর হয় কস্ট বেসিসে 336 টাকা, আর ক্রেডিটর হলো 20 টাকা ম্যাটেরিয়াল পারচেস প্রাইসে, ডিফার্ড ওয়াইজেস হলো 8 টাকা। তাহলে এইভাবে আমরা শিখলাম। তাহলে আজকে যে বিষয়গুলো শেখা হলো, আমরা কার্যকরী মূলধন সম্পর্কে ধারণা আমরা সম্পর্কে আলোচনা করেছি, কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করেছি, কার্যকরী মূলধনের নির্ধারক সমূহ সম্পর্কে আমরা আলোচনা করেছি, কার্যকরী মূলধনের শ্রেণীবিভাগ শিখেছি, মোট চলতি মূলধন ও নিট চলতি মূলধনের পার্থক্য শিখেছি, কার্যকরী মূলধনের চক্র সম্পর্কে ধারণা লাভ করেছি, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং এর গুরুত্ব ও নীতিমালা আলোচনা করেছি, কাম্য মূলধন কাঠামো বা কাম্য চলতি মূলধন কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করেছি। ব্যবহারিক দুইটা অঙ্ক আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম 1 এবং প্র্যাকটিক্যাল প্রবলেম 2 আমরা শিখেছি। এবার আমরা রিকমেন্ডেড বুকস 1 জেমস ভ্যান হোম অ্যান্ড জোন্স এম ওয়াকিউইস, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 2 হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 3 বার্নস্টেইন, LA অ্যান্ড JJ উইল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এছাড়াও প্রফেসর মোহাম্মদ তৈয়বুর রহমান স্যারের লেখা বই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মিলেনিয়াম পাবলিকেশনের বইটি, এই বইটি থেকে আমি অনেক এখানে প্রবলেমগুলো নিয়েছি, তোমরা ওই বইটি ফলো করতে পারো। পরিশেষে ধন্যবাদ জানাই সকলকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। স্টে হোম, স্টে সেফ, খোদা হাফেজ।